ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর তার বেশ কিছু সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে নয়, পুরো অঞ্চলে একটি কৌশলগত চাপ তৈরি করেছে। ভারতের পক্ষে যেসব খাত আগে সহজ ছিল, বাণিজ্য, যোগাযোগ, কূটনীতি, ওয়ার ইনফ্লুয়েন্স, সেই জায়গাগুলো এখন সরাসরি চাপে পড়েছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে নেওয়া 5টি সিদ্ধান্ত ভারতের পলিসি মেকারদের জন্য নতুন অস্থিরতা তৈরি করেছে, যা তারা প্রকাশ্যে বলছেন না, কিন্তু দিল্লির ভেতরের সভাগুলোতে সেই চাপ স্পষ্ট হয়ে উঠছে। প্রথম সিদ্ধান্ত, ভারতের ওপর নির্ভরশীল আমদানি হ্রাসে ইউনুস সরকারের নতুন নীতিমালা। যে জায়গাটিতে সবচেয়ে আগে চাপ পড়েছে তা হল পেঁয়াজ, রসুন, আলু, চাল এবং তুলার মতো নিত্যপণ্যের ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরতা কমানো। ডক্টর ইউনুসের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিজস্ব কৃষি ও সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এই পণ্যগুলো চীন, মায়ানমার, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনার রুট সক্রিয় করবে। ভারত যেভাবে মাঝে মধ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশকে চাপে ফেলে, সেই সুযোগ তারা আর পাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে 3টি সরকারি সংস্থা চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ ও রসুন আমদানির অনুমোদন পেয়েছে। এই পদক্ষেপ ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ইস্যুও, কারণ বাংলাদেশ ছিল ভারতের কৃষিপণ্য রপ্তানির একটি নিশ্চিত বাজার। এই বাজারে ভারতের রাজ্যভিত্তিক প্রভাব থাকত, যা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এই কারণে বড় ক্ষতির মুখে পড়েছে। দ্বিতীয় সিদ্ধান্ত, পেট্রোলিয়াম ও গ্যাস খাতে ভারতের একচেটিয়া প্রভাব রোধে নতুন চুক্তি। ডক্টর ইউনুস সরকারের অধীনে গঠিত জ্বালানি নীতি সংশোধন কমিটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে নতুন যেসব গ্যাস ব্লক চিহ্নিত হয়েছে সেগুলোতে ভারতীয় কোম্পানিগুলো আর একচেটিয়া সুযোগ পাবে না। এর পরিবর্তে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন আবিষ্কারে কাজ হবে। একই সঙ্গে ভারতীয় কোম্পানি ওএনজিসির একটি চলমান প্রজেক্টেও চুক্তির শর্ত পরিবর্তন করা হচ্ছে, যাতে তাদের অংশগ্রহণ সীমিত হয়। এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তা নীতির জন্য একটি বড় ধাক্কা, কারণ পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের পাইপলাইন ব্যবস্থার উপর নির্ভরশীল। এখন সেই সহযোগিতার কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে, যেটা ভারতের কৌশলগত হিসাবকে জটিল করে তুলেছে। তৃতীয় সিদ্ধান্ত, ভারত বাংলাদেশ যোগাযোগ রুট ব্যবস্থার পুনর্বিন্যাস। এই সিদ্ধান্তে ভারতের জন্য যে দিকটি সবচেয়ে বিপজ্জনক হয়েছে তা হল বাংলাদেশ এখন স্থলবন্দর ও নৌবন্দর ব্যবস্থাকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। এই কোম্পানিকে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের আংশিক ব্যবস্থাপনার অধিকার এবং পাবনা রাজশাহী রুটে মাল্টি মোডাল লজিস্টিক করিডোরের অনুমোদন। এর মানে দাঁড়ায় ভারত আর এককভাবে বাংলাদেশের বন্দর বা ট্রানজিট সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে ভারত একাধিক চুক্তির মাধ্যমে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা সহজেই নিত। এখন এসব সুবিধা থাকবে তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে। ফলে ভারতীয় পণ্য আসা যাওয়ার সময়কাল, খরচ এবং নিরাপত্তা সব জায়গায় বিদেশি নিয়ম মেনে চলতে হবে। এটাই দিল্লির জন্য সবচেয়ে অস্বস্তিকর দিক হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ সিদ্ধান্তটি আরও স্পষ্টভাবে ভারতের ভেতরে চাপ সৃষ্টি করেছে। সেটি হল বাংলাদেশের রপ্তানিতে ভারতীয় নির্ভরতা ভাঙতে নতুন বাণিজ্য পরিকল্পনা। এই পরিকল্পনায় বলা হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, ইলেকট্রনিক্স ও খাদ্যপণ্য যেগুলো আগে ভারত নির্ভর রপ্তানির পথে যেত, সেগুলো নতুন বাজার খোঁজা এবং ভারত বাদে সরাসরি দেশগুলোর সঙ্গে ডিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলাফল স্বরূপ ভারতীয় ট্রানজিট ও পরিবহন কোম্পানিগুলোর ব্যবসা কমবে। আবার ভারতের বন্দরগুলো হয়ে বাংলাদেশি পণ্য যেসব দেশে যেত, সেই রুট এখন পরিবর্তন হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ইরান, বাংলাদেশ চীন, বাংলাদেশ তুরস্ক ও বাংলাদেশ রাশিয়া বাণিজ্য চুক্তির নতুন খসড়া তৈরি হয়েছে, যাতে ভারতকে বাইপাস করে বিকল্প রপ্তানি করিডোর স্থাপনের প্রস্তাব আছে। ভারতের জন্য সবচেয়ে বড় সংকেত হল বাংলাদেশ এখন বৈশ্বিক বাজারে স্বাধীনভাবে অবস্থান নিতে চাইছে, যেখানে দিল্লির প্রভাব চলবে না। এছাড়া ইউনুস সরকারের অধীনে যে পরিবর্তনটি সবচেয়ে জটিল করে তুলছে পুরো অঞ্চলটিকে, সেটি হচ্ছে অঞ্চলভিত্তিক প্রতিরক্ষা সমন্বয় বিষয়ক নীতিগত অবস্থান। এই সিদ্ধান্ত এখনও পুরোপুরি প্রকাশ না হলেও কৌশলগত দিক থেকে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের জন্য একটা বড় অ্যালার্ম।
মূল পরিকল্পনায় বলা হয়েছে বাংলাদেশ আর জাতীয় গোয়েন্দা বা সেনা চুক্তির অধীনে একপাক্ষিক সহযোগিতা করবে না। বিশেষ করে বর্ডার সিকিউরিটি বা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বিষয়ে যেসব তথ্য আগে নিয়মিত দেওয়া হতো সেগুলো এখন সীমিত করা হচ্ছে। এর বদলে বাংলাদেশ জাতিসংঘ, ওআইসি, আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্ম ও নিরপেক্ষ দেশের সঙ্গে অংশীদারিত্বে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাবে। এর পাশাপাশি বাংলাদেশ এখন নিজস্ব সাইবার নিরাপত্তা কাঠামো তৈরি করছে, যেটিতে ভারতীয় কোম্পানি বা প্রযুক্তিকে কোনো জায়গা দেওয়া হচ্ছে না। এমনকি প্রতিরক্ষা বাহিনীর নতুন আইটি ইনফ্রাস্ট্রাকচারেও চীনা, তুর্কি ও ইউরোপীয় সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলোকে ভারত নিজের জন্য আঞ্চলিক কান হারানো হিসেবে দেখছে, কারণ ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বিষয়ে বাংলাদেশকে একটি সহজ প্রতিবেশী হিসেবে ব্যবহার করে এসেছে। এখন সেই জায়গা আর আগের মতো থাকবে না। ডক্টর ইউনূস সরকারের এসব নীতির প্রভাব ইতিমধ্যেই দিল্লির নীতি নির্ধারণী মহলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় ও গোয়েন্দা ইউনিটগুলোর সাম্প্রতিক বৈঠকে এসব সিদ্ধান্তকে কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের দৃষ্টিতে বাংলাদেশ যদি বহুপাক্ষিক অবস্থানে যায় এবং ভারতের ওপর থেকে প্রশাসনিক ও অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে ফেলে, তাহলে দিল্লির আঞ্চলিক কর্তৃত্ব একেবারে দুর্বল হয়ে পড়বে। এই পর্যায়ে এসে প্রশ্ন উঠছে, ভারত কি করবে? তারা কি নতুন করে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ দেবে, নাকি চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে? ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে কৌশলগত, রাজনৈতিক এবং অর্থনৈতিক তিনটি স্তরে চলেছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের নীতি নির্ধারণ, আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং রপ্তানি বাজারে এক ধরনের নিয়ন্ত্রণ বা প্রভাব ধরে রেখেছে। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 5টি স্পষ্ট সিদ্ধান্ত ভারতকে সেই চেনা কাঠামোর বাইরে ঠেলে দিয়েছে। এই সিদ্ধান্তগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো দ্বিপাক্ষিক নির্ভরতা ভেঙে বহুপাক্ষিক বিকল্পে যাওয়ার কৌশল। বাংলাদেশ এখন আর এক দেশ ভিত্তিক সম্পর্ক চায় না। ভারতের বদলে চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ এমনকি আফ্রিকার দিকেও নজর দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গি একদিকে যেমন স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতিফলন, অন্যদিকে এটি ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করছে। ভারতের ভেতরেই এখন বিষয়টি নিয়ে একাধিক পর্যায়ে আলোচনার সূত্রপাত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের জন্য শুধু আর একটি ছোট প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং এটি এখন দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত হাব। ট্রানজিট, জ্বালানি, নিরাপত্তা এবং বাজার সবখানে বাংলাদেশ থাকলে ভারত স্বস্তিতে থাকে, আর বাংলাদেশ সরে গেলে ভারতের ভিত নড়ে ওঠে। বিশেষ করে ইউনূস সরকারের এসব সিদ্ধান্ত ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যগুলোকে সরাসরি প্রভাবিত করবে, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলোর যোগাযোগ, পণ্য রপ্তানি, পেট্রোল, ডিজেল সরবরাহ, এমনকি কৃষি পণ্য বিক্রির ক্ষেত্রে বাংলাদেশই ছিল তাদের একমাত্র সহজ রুট। এখন এই রুট নিয়ন্ত্রণে তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ায় ভারতের রাজ্য সরকারগুলো অস্থির হয়ে পড়েছে। উপরন্তু ভারত যে সবসময় বাংলাদেশের রাজনৈতিক প্রভাব রাখতে চাইত, সেই জায়গাতেও ইউনূস সরকারের অবস্থান পরিষ্কার। সুশাসন, নিরপেক্ষতা এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বাইরে কোনো কূটনৈতিক অনুপ্রবেশের সুযোগ থাকবে না। নির্বাচন, উন্নয়ন সহযোগিতা, এমনকি শিক্ষা খাতেও ভারতের একচেটিয়া প্রভাব কাটছাঁট করা হচ্ছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে বিএসএফ এর একতরফা আচরণকে স্বাভাবিক বলে চালিয়ে দিয়েছে। এখন সেই বিষয়ে ইউনূস সরকারের নীতিতে পরিবর্তন এসেছে। সীমান্তে সংঘর্ষ, গুলি, অনুপ্রবেশ এসব বিষয়ে একতরফা প্রতিবাদের বদলে এখন নিয়মিত প্রতিবেদন প্রকাশ, জাতিসংঘে পাঠানো এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এই 5টি সিদ্ধান্ত শুধু ভারতের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা তৈরি করছে না, বরং ভারতের আঞ্চলিক নেতৃত্বের দাবি নিয়েও চাপ তৈরি করছে। এখন পর্যন্ত ভারত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু তাদের কূটনৈতিক টেবিলে বিষয়গুলো শীর্ষে রয়েছে। ডক্টর ইউনূস সরকার যে 5টি সিদ্ধান্ত নিয়েছে, ভারতের ওপর কৃষি পণ্যের নির্ভরতা কমানো, গ্যাস ও জ্বালানি খাতে ভারতীয় একচেটিয়া দখল হ্রাস, ট্রানজিট ব্যবস্থায় বিদেশি তত্ত্বাবধান চালু, রপ্তানি কাঠামো পুনর্বিন্যাস করে ভারতকে বাইপাস করা, নিরাপত্তা ও কূটনীতিতে নিরপেক্ষ ও প্রতিরোধমূলক অবস্থান। এই 5টি সিদ্ধান্ত ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়নি, কিন্তু সম্পর্কের ধরন আমূল পাল্টে দিয়েছে। এখন যা ঘটছে তা হলো, বাংলাদেশ এখন আর কারো ছায়ায় থাকতে রাজি নয়। বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিচ্ছে নিজের লাভ ক্ষতির হিসাব দেখে। আর ঠিক সেই কারণেই দিল্লির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা বলছেন, ইউনূস যা করছেন তা আমাদের অনেক আগেই বুঝে ফেলা উচিত ছিল।
এই মুহূর্তে প্রশ্ন শুধু একটাই, এই কাঠামো কি স্থায়ী হবে, নাকি আগামী রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে পুরনো ভারসাম্যে ফিরে যাবে সবকিছু?